আকসা কলির সাথে কথা বলছিল ফোনে। ওয়াশরুমের ভেতর থেকে মেজবার ডাক শুনতেই কল কেটে দিল ও। ওয়াশরুমের দরজার সামনে এগিয়ে গিয়ে সেখানে দাঁড়িয়ে জোরে প্রশ্ন করল, কি চাচ্ছেন? ভাই, বললাম তোয়ালেটা দাও। মেজবার বিরক্তি মিশ্রিত কণ্ঠস্বর শোনা গেল। আকসা চেয়ারের ওপর থেকে সাদা তোয়ালেটা উঠিয়ে পুনরায় ওয়াশরুমের বদ্ধ দরজার সামনে এসে ডাকল, মেজবা, তোয়ালে নিন। দরজা সেকেন্ড 50-এর মধ্যে খট করে খুলে গেল। আকসা আরেকটু এগিয়ে গিয়ে তোয়ালেটা সামান্য ভাঙা দরজার ভেতর হতে এগিয়ে দিতেই আচমকা হাতে হেঁচকা টান পড়ল ওর। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেল। নিজেকে সামলাতে পারল না তৎক্ষণাৎ। তার আগেই ওকে ওয়াশরুমের ভেতরে টেনে নিয়ে দরজা আটকে দিল মেজবা। দুজন এখন মুখোমুখি। ওয়াশরুমে খুব বেশি আলো নেই, লাইট অফ করা। আকসার কোমর এক হাতে জড়িয়ে ধরে রেখে অপর হাতে মেজবা অতি দক্ষতার সহিত দরজার সিটকানি ভেতর থেকে আটকে দিয়েছে। শাওয়ার বন্ধ রয়েছে আপাতত। মেজবার শরীর সম্পূর্ণ ভেজা। কিছুক্ষণ পূর্বের পরনের সফেদ স্যান্ডো গেঞ্জিটা আপাতত নিচে ছোট লাল বালতির ভেতরে অবস্থান করছে। পরনের নীল ট্রাউজারটাও পুরোপুরি ভেজা অবস্থায় রয়েছে। মেজবার উদাম শরীর, সেই ফর্সা শরীরে ফোঁটা ফোঁটা পানির সহ অবস্থান। বুকের পশম ভিজে লেপ্টে আছে বুকের সাথে। চুল থেকে টপ টপ করে পানি সামনে আকসার আনারকলির বুকের অংশের ওপরে পড়ছে। ওর অস্বস্তি হচ্ছে। মেজবার দিকে তাকাতেও লজ্জা লাগছে। কেমন ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। আপাতত আকসা বিমোহিত হতে চায় না, সম্মোহনে পড়তে চায় না। তারা আছে ওর, মিহি ডেকেছে ওকে, ওদের বাসায় যেতে হবে। কথাটা মনে হতেই মেজবার বুকে ধাক্কা দিয়ে নিজেকে সরানোর চেষ্টা করল আকসা। বলল, মিহিদের বাসায় যেতে হবে, লেট হচ্ছে আমার, ছাড়ুন, দ্রুত পোশাক চেঞ্জ করে আসুন। আমার গোসল তো এখনো শেষ হয়নি, তাহলে জলদি শেষ করে নিন। আকসা মোচড়ামোচড়ি করতে থাকল। মেজবা ওর কোমর এবার দুই হাতে জড়িয়ে ধরে বলল, মোচড়ামোচড়ি করো না, ডিস্টার্বড হচ্ছি। আকসা নতমুখ বলে বলল, যেতে দিন আমাকে। দেব, আগে আমাকে শাওয়ার নিতে হেল্প করো। কি হেল্প? ও ভ্রুম কুচকে প্রশ্ন করতে। মেজবা ওর চোখে চোখ রেখে গভীর চাহনিতে তাকিয়ে থেকে গভীর স্বরে বলল, শাওয়ার জেল মাখিয়ে দাও গায়ে। আমি? আকসা হতচকিত হল। মেজবা একদম স্বাভাবিক, ওর মুখের প্রতিক্রিয়া বদল হল না। ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা। জবাবে বলল, হ্যাঁ তুমি ছাড়া আর কে করবে? আমার কি আর 2-3টে বউ আছে? আকসা আর কিছু বলতে পারল না। অগত্যা বাধ্য হয়ে ওকে শাওয়ার জেলটা নিতে হলো। শাওয়ার জেলের বোতলের ছিপি খুলে মেজবার পিঠে অলতোভাবে লাগিয়ে দিচ্ছে ও। মেজবার পিঠে হাত রাখতেই শিউরে ওঠেও। পানিতে ভেজার কারণে শরীর ঠান্ডা হয়ে আছে। সেই শরীরের স্পর্শ আকসার শরীরে যেন কাঁপুনি ধরাচ্ছে। মেজবার পেছনে দাঁড়িয়েছিল ও। সম্পূর্ণ পিঠে শাওয়ার জেল লাগানো হতেই মেজবার সামনে ফিরল এবার। আকসার মুখোমুখি দাঁড়িয়ে বলল, এবার সামনে দাও। আকসার বুকের ধুকপুকানি বেড়ে গেল। মেজবার বুকের দিকে না তাকিয়ে নত মুখে শাওয়ার জেল লাগিয়ে দিতে লাগলো। আচমকা ওর হাতটা মেজবা ধরে ফেলল। হাতটা তখনও বুকে অবস্থান করছে। আকসা নত মুখ তুলে তাকালো। বোকার মতো প্রশ্ন করল, কি করছেন? মেজবা ওর প্রশ্নের কোনো জবাব দিল না। এক টানে কোমর জড়িয়ে ধরে উদাম শরীরের সাথে মিশিয়ে নিল ওকে। আকসা কেঁপে উঠল। মেজবার কাছ থেকে সরে আসার জন্য ছটফট করতে লাগলো। তবে ওকে ছাড়া হলো না। আরও জাপটে জড়িয়ে ধরল। আকসার নখের খামচি মেজবার বুকের ওপরে পড়ল কতগুলো। ও আউচ শব্দ করে বলল, ভাই, এখান থেকে বের হয়ে আগে তোমার নখ কাটবো আমি। এরকম জঙ্গলি বিল্লির সাথে থাকার রিস্ক নেওয়া যাবে না। মেজবা শাওয়ার চালু করে দিল হঠাৎ।
হুড়মুড়িয়ে ওদের দুজনের গায়ে পানির ঝর্ণা পড়তে লাগলো। আকশা ছটফট করে বলল, ভিজে যাচ্ছি মেজবা, শাওয়ার একবার নিয়েছি আমি। ওর কানের নিকটে মুখ এগিয়ে ফিসফিসিয়ে মেজবা বলল, আবার নাও আমার সাথে। না প্লিজ। ওর কোনো কথা অনুরোধ শুনল না মেজবা। ততক্ষণে ঝর্ণার পানিতে সম্পূর্ণ ভিজে গেছে দুজনে। এখনও তার নিচেই দাঁড়িয়ে আছে ওরা। পানির ফোঁটা টপ টপ করে ওদের গায়ে আছড়ে পড়ছে। আকশার আনারকলি ভিজে চুপসি লেপ্টে আছে শরীরের সাথে। ওড়নাটা না পড়লেও চলতো, এমনভাবে ভিজে গেছে। আকশা শাওয়ারের পানির তোড়ে কথা বলতে পারছে না, তবু কিছু বলার চেষ্টা করতে যাবে, সেই মুহূর্তে মেজবা ওর গলায় চিকন রশির মতো ঝোলানো ওড়নাটা এক টানে খুলে নিচে ফেলে দিল। ওর গলায় মুখ ডোবাতেই আকশা বরফের ন্যায় জমে গেল যেন, আর 1 ইঞ্চিও নড়াচড়া করতে পারল না। মেজবার চুল খামচে ধরে নেতিয়ে পড়া গলায় বলল, আমাকে আবারও শাওয়ার নিতে হবে। একদিনে 2বার শাওয়ার নিলে কিছুই হবে না। আপনি অনেক অসভ্য, অথচ বাইরের লোকসমাজে কত ভদ্র সেজে থাকেন। ভদ্র বাইরের মানুষের জন্য, অসভ্য শুধু তোমার জন্য। ফিসফিসিয়ে কথাটা বলে আকশার গলায় হালকা কামড় দিল মেজবা। গাল 2 হাতে চেপে ধরে ভেজা ঠোঁটে চুমু খেলো এক টানা কিছুক্ষণ। এরপর ওকে ছেড়ে দিয়ে শাওয়ার অফ করে তোয়ালে দ্বারা মাথা মুছল। আকশা অসহায়ের মতো বলল, এখন আবার ড্রেস চেঞ্জ করতে হবে। উফ, কি ঝামেলা। ড্রেস চেঞ্জ করতে আমি হেল্প করি? অসভ্য, আপনি এখান থেকে বের হন। মেজবাকে ঠেলে বাইরে পাঠিয়ে দিল আকশা। মেজবা হো হো করে হাসতে হাসতে বাইরে গিয়ে আকশার আরেকটা পোশাক দিয়ে গেল। আজই মিহির মেহেন্দি অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হলো। মিহিদের বাসায় আজ লোক সরগরম অনেক, বাড়ি ভর্তি মানুষ। রান্নাঘরে সিন্নি চড়ানো হয়েছে। দুপুরের জন্য ভুনা খিচুড়ির আয়োজন চলছে। ওর শাশুড়ি, চাচি শাশুড়ি সহ সকল মহিলারা রান্নাঘরে আছেন। মিহিদের রান্নাঘরটা আলাদা করা, নিচতলায় বিশাল বড় রান্নাঘর। এক বাড়িতে ছোট চাচার সাথে থাকে ওরা। মিহির আব্বু আর তার ছোট চাচা দুজনেই দেশের বাইরে। ওর কোনো চাচাতো ভাইও নেই, এ কারণে মেজবাকেই অনেক দায়িত্ব নিতে হচ্ছে। আকশা মিহির ঘরটা মেহেন্দির থিমে সাজিয়েছে সবে। মিহিকে শাড়ি পরিয়ে দিল ও। এরই মধ্যে দুপুরের খাবার নিয়ে আসলো মিহির চাচাতো বোন জিনিয়া। আকশা নিজ হাতে মিহিকে খাইয়ে দিল আজ। মিহি তো ভীষণ খুশি। খাওয়ার সময় তৌহিদকে কল দিয়েছে ও। ভিডিও কলে তৌহিদকে বলছে, এই দেখো, আমাদের মেহেন্দির আয়োজন চলছে, শাড়ি পরেছি আমি, এখন আমার ভাবি আমাকে খাইয়ে দিচ্ছে। আকশার দেখে ফোনটা ঘুরালো মিহি। ওকে দেখে তৌহিদ বলল, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন ভাইয়া? আমি তো সেই ভালো আছি। আপনার ননদের সাথে অবশেষে বিয়ে হচ্ছে যে, অবশ্য এর একাংশ ক্রেডিট আপনিও পান। আপনার জন্যই সেদিন আমরা সাহস করে মেজবা ভাইয়ার সাথে এই বিষয়ে কথা বলতে পেরেছিলাম। ভাইয়া এগ্রি না করলে তো আমাদের বিয়েটা হতো না, আমার শাশুড়ি তো সহজে রাজিই হতো না। তৌহিদ ছেলেটা খুব প্রাণখোলা এবং মিশুকে স্বভাবের। আকশা ওর কথা শুনে হাসল। যাক, ভালোই হয়েছে, মিহি তার নিজের মতো মানুষ পেয়েছে। দুটোতে সারা জীবন এভাবে হেসে খেলে কাটিয়ে দেবে। এরই মধ্যে বাইরে থেকে মেজবার গলা শোনা গেল, কাউকে সম্ভবত কিছু বলছে। 2 মিনিট পরেই মেজবা এই ঘরে প্রবেশ করল। সোজা ঘরে ঢুকে তারা দেখিয়ে মিহিকে উদ্দেশ্য করে বলল, একটা তোয়ালে বের করে রাখতো দ্রুত। মেজবা ওয়াশরুমে ঢুকে গেল হাত মুখ ধুতে। মিহি তখনও তৌহিদের সাথে কলে রয়েছে। ভাইয়ের কথা শুনে মিহি চটজলদি ড্রয়ার থেকে পরিষ্কার তোয়ালে বের করে বিছানার ওপরে রাখল। এটুকুও ভালো করে জানে ওর ভাই অপরিষ্কার বা কারো ব্যবহার করা জিনিস ধরেও দেখে না। ওদের নিয়মিত ব্যবহার করা তোয়ালেও ধরবে না, তাই ও নতুন তোয়ালেটাই বের করেছে। মেজবা ওয়াশরুম থেকে বের হলো হাত মুখ ধুয়ে, এসে তোয়ালে দিয়ে মুখ মুছল। মিহি তখনও তৌহিদের সাথে কলে রয়েছে। ভাইকে আসতে দেখে ফোন নিয়ে ব্যালকনিতে চলে গেল। এদিকে আকশা বসে বসে কোলের উপরে রাখা প্লেট থেকে এক এক লোকমা খাচ্ছে আর মেজবাকে দেখছে। লোকটা খুব তাড়াহুড়ো এবং কাজের প্রেসারে আছে বলে মনে হচ্ছে। দুপুরে এখনো খাইও নি বোধহয়, মুখ শুকিয়ে গেছে। আহারে, ছুটিতে এসেও লোকটার শান্তি নেই। মেজবা তোয়ালে একপাশে রেখে বাইরে যাওয়ার জন্য পা বাড়াবে, তখনই আকশা পেছন থেকে জিজ্ঞাসা করল, দুপুরে খেয়েছেন আপনি? উহু, খাইনি, নির্বিকারভাবে জবাব দিল। জবাবটা পাওয়ার মাত্র বসা থেকেই মেজবার হাত টেনে ধরল আকশা, টেনে নিজের সামনে বসালো। বলল, খেয়ে তারপর যা করুন করুন, না খেয়ে ছোটাছুটি করলে তো ক্লান্ত হয়ে যাবেন। হ্যালো, জ্ঞান কাকে দিচ্ছ? এখানে এসে অনিয়ম করলেও আমি খাওয়া দাওয়ার ক্ষেত্রে স্ট্রিক্ট রুল মেনটেন করে চলি। ক্যান্টনমেন্টে থাকাকালীন টাইম মেনটেন করে খাওয়া হয়, 1 মিনিটও এদিক ওদিক হয় না। আমাকে না বলে নিজেকে দেখো, নিজে তো একবেলাও ঠিকমতো খাও না, এজন্যই ওজন 43-এর উপরে যায় না, হয়তো তারও কম হবে। সেদিন কোলে নিয়েই টের পেয়েছিলাম। এখন এসব কথা না তুলে চুপচাপ বসুন তো আমার সামনে।
মেজবা তার গৃহকর্ত্রীর আদেশ মানল, চুপ করে বসে রইল ওর সামনে। আকশা নিজের প্লেট থেকে খাবারের লোকমা মেজবার গালে উঠিয়ে দিল। একের পর এক লোকমা গরুর মাংসের খিচুড়ি ওটে খাইয়ে দিতে লাগলো। মেজবাও চুপচাপ আকশার হাতে খাবার খেলো, কোনো কথা বলল না। পানি খেয়ে হঠাৎ কি মনে করে মেজবা বলল, মানুষ বিয়ে করে বউয়ের হাতের রান্না খায় প্রতিদিন, অথচ আমার একদিনও সেই সৌভাগ্য হলো না, কপাল। আকশা কথাটা শুনে মুখে কিছু বলল না, তবে মনে মনে একটা দারুণ পরিকল্পনা ঠিকই করল। মেজবার সাথে ক্যান্টনমেন্টে যাওয়া হলে ওকে নিশ্চয়ই প্রতিদিন রান্না করে খাওয়াবে আকশা।